প্রথমেই ছাত্রছাত্রীরা আমার মনে হয় তোমাদের জানা দরকার যে তোমাদের ইংলিশ কোয়েশ্চেন পেপারের বিন্যাসটি কেমন। এটি একটি কম্পোজিট পেপার, অন্যান্য প্রশ্নপত্রর মতো নয়, তাই তোমাদের একটি বুকলেট দেওয়া হবে, আশা করি তোমরা জানো, এবং এই বুকলেটের একদম উপরের পৃষ্ঠায় তোমাদের সমস্ত নিয়মাবলী দেওয়া হবে, সেগুলি তোমরা আগে পড়বে, সেই সময়টিও তোমরা পাবে, সেটি পড়ে তারপরে তোমরা পৃষ্ঠা উল্টাবে। উপরের পৃষ্ঠায় তাহলে কি দেওয়া থাকবে? উপরের পৃষ্ঠায় তোমরা দেখবে সেখানে লেখা আছে যে তোমাদের উত্তর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট থাকবে। ব্রিফ মানে সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট মানে যথাযথ। তাই প্রত্যেকটা উত্তর যেহেতু তোমাদের ওই ছোট্ট বুকলেটের মধ্যেই আবদ্ধ রাখতে হবে, অল্প একটু জায়গার মধ্যেই লিখতে হবে, তাই ওই সংক্ষিপ্তভাবে উত্তর লেখার প্রয়াস কিন্তু তোমাদের আগের থেকেই করতে হবে। এরপরে দেখবে লেখা আছে অ্যাভয়েড ব্যাড হ্যান্ডরাইটিং, আনটাইডিনেস অ্যান্ড আননেসেসারি এক্সট্রা এক্সপ্লেনেশন। ব্যাড হ্যান্ডরাইটিং নিশ্চয়ই বুঝতে পারছো, হাতের লেখা অতি ক্ষুদ্রও করো না, আবার খুব বড় করো না, আবার সেই বললাম স্পেস প্রবলেম। দ্বিতীয়ত আনটাইডিনেস, লেখা এবং বিন্যাস কিন্তু পরিষ্কার হওয়া দরকার, এবং তার জন্য তোমাদের একটা ছোট্ট গাইডলাইন বলি, পেনের সাথে একটা পেন্সিল সাথে রাখবে। কেন বলো তো? পেন্সিল দিয়ে যদি তোমরা আগে একটুখানি লিখে নিতে পারো হালকা করে, তার উপরে পেন চালাও বা মুছে চালাও, তোমরা কিন্তু ওই অপরিচ্ছন্নতার দায়ে কিন্তু পড়বে না। হ্যাঁ, তাই পেন্সিলটা একটু সাথে রেখো। আচ্ছা, এরপর তোমরা পৃষ্ঠা উল্টাচ্ছ, কি দেখছো? অনেক কিছু। প্রথমেই দেখছো লেখা আছে রিডিং কম্প্রিহেনশন সেকশন এ, অর্থাৎ বিভাগ কতে তোমাদের কিভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, তোমরা কিভাবে পড়ছো এবং কিভাবে তোমাদের কম্প্রিহেনশন হচ্ছে। কম্প্রিহেনশন মানে কি ছাত্রছাত্রীরা? কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। তাই কিভাবে বুঝছো পুরো পড়ে তোমাদের যেই একটা প্যারাগ্রাফ থাকবে সেই বক্তব্য পড়ে কি করে বুঝছো সেটাই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার বিষয়। এই রিডিং কম্প্রিহেনশন কিন্তু দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে পরিচিত আর একটা অপরিচিত, অর্থাৎ একটা সিন কম্প্রিহেনশন পাবে আর একটা আনসিন পাবে। সিন কেন পরিচিত? কারণ তোমাদের পাঠ্যপুস্তকের মধ্য থেকেই তা নেওয়া হবে, এবং আনসিনটা একটি অজানা কোনো রকম অধ্যায় থেকে তোমাদের একটি প্যারাগ্রাফ দেওয়া হবে। এবার সিন কম্প্রিহেনশনে আসি। সিন কম্প্রিহেনশনটিও আবার আরও দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে পোয়েট্রি। অর্থাৎ সিন কম্প্রিহেনশনে প্রথমে দেখবে যে তোমাদের যে কটা লেসনে গল্প আছে বা কোনো রচনামূলক কোনো রকম প্রবন্ধ আছে সেখান থেকে একটা নেওয়া হয়েছে, আবার দেখবে দ্বিতীয় ভাগে মানে সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার 2, সেখানে দেখবে তোমাদের কোনো কবিতার থেকে কিছু অংশ দেওয়া হয়েছে। তারপরে আসছে আনসিন। তাই সিনটাও যেরকম 20 নম্বর, অর্থাৎ 12 + 8, আর আনসিনটাও তোমাদের সেই 20 নম্বরেই তোমাদের প্রশ্ন বিন্যাস করা হয়েছে। সিন আনসিন যেই শেষ হয়ে গেল মানে রিডিং কম্প্রিহেনশন শেষ হয়ে গেল। এবার আসছে সেকশন বি। সেকশন বিতে তোমাদের কি থাকবে? সেকশন বিতে তোমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারি, অর্থাৎ ব্যাকরণগত প্রশ্ন। গ্রামারের প্রশ্ন যখন পাবে তখন দেখবে সেখানে অনেকগুলো টুকরো টুকরো প্রশ্ন আছে, এবং প্রথম প্রশ্নটাই 4 নম্বর প্রশ্ন। তোমরা সেখানে দেখবে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে এবং ব্র্যাকেটে কিছু অপশন, কিছু চয়েস দেওয়া আছে। এই চয়েসগুলো কিসের চয়েস? না ক্রিয়াপদ, অর্থাৎ ভার্ব অ্যান্ড টেন্স কীরকমভাবে সেই বাক্যে অ্যারেঞ্জ করা আছে সেটা কতটা বোঝার মতন তোমার ভাষার জ্ঞান হয়েছে। তাই আগেই কিন্তু হাত চালাবে না, পেন তো নইব নইবচ, আগেই কিন্তু পড়বে। প্রথমত পড়া, তারপরে পেন্সিল ব্যবহার করো। পড়তে গেলে আমার কি দেখতে হবে? সেটি একটি অনুচ্ছেদ, খুব ছোট্ট অনুচ্ছেদ দেওয়া হয় 2-3টে বাক্যে, সেটা পড়ে দেখবে তার মধ্যে একটা ক্রিয়ার কালের বিন্যাস আছে, অর্থাৎ হয়তো কিছু ঘটনা আগে, কিছু এখন, কিছু ভবিষ্যতের। এই মুহূর্তে তোমাদের সেই পেন্সিলের প্রয়োগটা লাগবে। তাই পেন্সিল দিয়ে তোমরা কি করছো? প্রত্যেকটা ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের উপরে তোমরা সংখ্যা লিখছো। সংখ্যা কিভাবে লিখবে? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট টেন্সে আবার দুটো দিকে চলে যাবে, সদ্য ঘটা অতীত এবং অনেক দূরের অতীত, অর্থাৎ সেটা পাস্ট সিম্পল আর পাস্ট পারফেক্ট। আমি একটা ছোট্ট করে তোমাদের বোঝাই। আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম আমার কাকা এসেছেন। কাকা কখন এসেছেন? তোমার বাড়ি ফেরার আগে এসেছেন তো? তাহলে আমি কিভাবে ইংলিশটা লিখব? When I returned, past tense, past simple, from school, I saw my uncle had come, অর্থাৎ পাস্ট পারফেক্ট।
এই যে বিভাগ, এটা কিন্তু পেন্সিলের দ্বারা তোমরা একটুখানি হাতে কলমে করে নিও, তাহলে জিনিসটা খুব পরিষ্কার হবে, তোমরাও বুঝতে পারবে এবং সেটা তোমরা বুঝে সেই কনফিডেন্স নিয়ে গ্রামারের পরবর্তী প্রশ্নে যাবে। পরবর্তী প্রশ্নটা কি না, পরবর্তী প্রশ্নে দেখবে সেখানে দেওয়া আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেইভাবে নির্দেশিকা আছে সেইভাবে তোমরা এগোবে। ডু অ্যাজ ডাইরেক্টেড করতে গিয়ে তোমরা আবার সেখানে কিছু পার্ট কোয়েশ্চেন দেখবে ছেলেমেয়েরা। পার্ট কোয়েশ্চেনের প্রথম প্রশ্নটা আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। ছোটবেলায় শিখেছো না, আর্টিকেল মানে এ অ্যান্ড দ্য, প্রেপোজিশন নানান আছে, অন, অফ, উইথ, বাই, অ্যাগেনস্ট। তাই তোমরা আবার সেই প্রথম প্রশ্নের মতন এটা কিন্তু ভালো করে পড়তে হবে, কোথায় কি প্রেপোজিশন, কোথায় কি আর্টিকেলের ব্যবহার, সেটা কিন্তু বুঝে পেন্সিল দিয়ে লিখে তারপরে পেনটা চালিও। সময় কথা ভাবছো, সময় একদম বেশি লাগবে না। তারপরের প্রশ্ন আসছে তোমাদের ট্রান্সফরমেশন, অর্থাৎ কিভাবে রূপান্তর ঘটে বাক্যের। বাক্যের রূপান্তর অনেক রকম ঘটতে পারে, কিন্তু সেখানে তোমাদের মাত্র 3টে প্রশ্ন থাকবে, মানে 3টে জগৎ থেকে তোমাদের বিচার করা হবে। আমরা যেটা দেখে থাকছি কয়েকটি বছর ধরে ভয়েস চেঞ্জের উপরে একটা প্রশ্ন থাকে নাম্বার 1, আরেকটা প্রশ্ন ন্যারেশন চেঞ্জের উপর থাকে কম্পালসারি, তৃতীয় প্রশ্নটি কখনো ডিগ্রি চেঞ্জের উপরে থাকে, আবার সেটি কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করো বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই জাতীয় প্রশ্ন ওই 3টের মধ্যে তোমাদের বিচার করা হয়। এই গেল ট্রান্সফরমেশন। তারপরে আবার আরেকটি অধ্যায় যাচ্ছে যেটা তোমাদের অনেক সময় খুব ভয়ের হয়, কিন্তু ভয় পেও না, কারণ সেখানে নিচে তোমাদের জন্য একটা লিস্ট থাকে। এটা কোন প্রশ্নের কথা বলছি বলো তো? ফ্রেজাল ভার্ব, খুব ভয়ঙ্কর, মনে রাখা যায় না। আচ্ছা, এর জন্য কি করবে, সেন্টেন্সটা ভালো করে দেখে প্রত্যেকটা নিচের লিস্ট থেকে টিকমার্ক দিয়ে হাতে পেন্সিল আবার নিয়ে সেখানে আবার নম্বরগুলো সাজিয়ে নেবে। তাহলে দেখবে একটা কিন্তু এক্সট্রা থাকে, একটা ফ্রেজাল ভার্ব, যাতে তোমাদের কনফিউজ করানো যায়, একটা এক্সট্রা থাকে। তোমরা ভয় পেও না, কারণ তোমরা পেন্সিল হাতে নিয়ে 1, 2, 3 তোমরা কিন্তু নম্বর দিয়ে দিয়েছো। এই ক্ষেত্রে একটুখানি মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? টেন্স, কারণ সেখানে তোমাদের আবার যাচাই করা হয় তোমরা ঠিক বুঝতে পারছো কিনা। ফ্রেজাল ভার্বে তো সব প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকবে, ওখানে হয়তো পাস্ট টেন্স হতে পারে, আবার সেটা পাস্ট পার্টিসিপল হতে পারে, ওখানে গন পেয়ে গেলে, ঠিক আছে, তোমার এখন গনটা যে পার্টিসিপলে দেওয়া আছে তোমার সেন্টেন্সে, সেইটা বুঝে কিন্তু তুমি সেইভাবে ফ্রেজাল ভার্বটা বসাবে, ঠিক আছে। এই গেল তোমাদের গ্রামার পোর্শন, শেষ হয়ে গেল। গ্রামার পোর্শনের পরে আসছে ভোক্যাবুলারি, অর্থাৎ শব্দ তত্ত্ব, কিভাবে শব্দ মানে অর্থ ব্যবহার বুঝতে পারো। এর জন্য তোমাদের কয়েকটি মানে চারটি অর্থ দেওয়া হবে। অর্থ একটি শব্দে দেওয়া হতে পারে, আবার একাধিক শব্দ অর্থাৎ কোনো ফ্রেজেও দেওয়া হতে পারে। এই অর্থগুলোর কি কোথার থেকে নেওয়া হয়েছে? ওই যে অপরিচিত যেই প্যাসেজ দেওয়া হয়েছে 3 নম্বর আনসিন পোর্শন, ওই আনসিন পোর্শন থেকে তোমরা কি করবে, সেই অর্থগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো খুঁজে বার করবে। তোমাদের আবার আরেকটা ছোট্ট উপায় বলে রাখি, ওই যে মানেগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবে, বুদ্ধি নিয়ে দেখবে যে সেখানে নাউন ফর্মে কি দেওয়া আছে, ওটা কি বিশেষ্য না বিশেষণ না ক্রিয়া। যদি ক্রিয়া থাকে আমি কিন্তু ওই প্যাসেজে আমি খুঁজে বেরোবো কোনটা সঠিক একদম কাছাকাছি যাওয়া ক্রিয়াপদটি। আর মিলিয়ে নেব কিভাবে না, এখানে কি টেন্স দেওয়া আছে ওখানে সেই টেন্সেই আছে কিনা। এখানে আইএনজিতে যদি তোমাদের অর্থ দেওয়া থাকে তাহলে তোমাদের মূল প্যাসেজেও শব্দটি হয় আইএনজি নয়তো নাউন ফর্মে দেওয়া থাকবে। তাই একবার দেখবে আরেকবার টেন্স দিয়ে মেলাবে, এইবার কনফিডেন্স এসে গেল। গ্রামারটা বড় ব্যাপার, ছাক্কা অঙ্কের মতন গ্রামার তোমাদের কনফিডেন্স যদি এসে যায়, পরবর্তী এবং শেষ অধ্যায়ে হলো রাইটিং স্কিল, সেকশন সি মানে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলে মাত্র 3টে রাইটিং তোমাদের দেওয়া হবে। 3টে রাইটিংয়ের একটা রাইটিংয়ের কিন্তু একটা নিয়ম আছে। আমার ছেলেমেয়েরা তোমাদের একটু বলি যে এই কাজটি তোমরা দয়া করে পরীক্ষার আগে ভালো করে যেও, কারণ সেখানে নোটিসের আলাদা নিয়ম, রিপোর্ট রাইটিংয়ের আলাদা নিয়ম, প্রসেসের আলাদা, ডায়লগের আলাদা। তো এই জিনিসগুলো পরীক্ষার হলে বসে তো করা যাবে না, সেগুলো একটু আগের থেকে তোমরা দেখে নিও। এই বছর আমার আশা যে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের উপরে একটা প্রশ্ন আসতে পারে, নোটিস রাইটিংয়ের উপরে প্রশ্ন আসতে পারে, স্টোরি রাইটিং আসতে পারে, প্রসেস রাইটিং আসতে পারে। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য রাইটিংগুলো তোমরা উপেক্ষা করবে। প্যারাগ্রাফ তো রচনামূলক, তো তোমরা সেটা যে কোনো জায়গায় রচনা, একটা প্রসেস যখন লিখছো সেটাও একটা প্যারাগ্রাফ আকারে লিখছো, তাই উপেক্ষা কোনো রাইটিং স্কিলকেই করবে না। আবার লেটার
ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার কিন্তু তোমরা দেখে যেও। পার্সোনাল লেটারের মধ্যে আমি বলছি তোমাদের দুটি ভাগ কিন্তু হতে পারে। একটা হচ্ছে তুমি লিখছো তোমার বন্ধু বা তোমার নিকট কোনো ব্যক্তিকে, তোমার আত্মীয় পরিজনকে, বা একটা পেন ফ্রেন্ডকে লেখা চিঠি হতে পারে। তাই পেন ফ্রেন্ডের জন্য বাড়ির থেকে কিসের প্রস্তুতি? পেন ফ্রেন্ড মানে বোঝো ছেলেমেয়েরা, পেন ফ্রেন্ড মানে যারকে আমি আমার পেনের মাধ্যমে যোগাযোগ করি। তাই তোমাদের কিন্তু একটু বাড়ির থেকে শিখে যেতে হবে একটি ঠিকানা, একটি নয় আমি বলবো দুটি। একটি আমাদের দেশের মধ্যে অন্যান্য কোনো রাজ্যে, সেখানে পিনকোডটা খুব সচেতন থেকো, আর আরেকটা হচ্ছে বিদেশের একটা ঠিকানা। এমনও হতে পারে তোমাদের প্রশ্ন আসছে কোনো বিদেশে থাকা কোনো বন্ধুকে একটি চিঠি লেখো। তাই ওই দুটি ঠিকানা লেটারের জন্য, পার্সোনাল লেটারের জন্য তোমরা একটু শিখে যাও। এইবার আবার ফিরে যাই 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের সিন প্যাসেজ কি কি প্রশ্ন আসে? সিন প্যাসেজে তোমাদের প্রথম প্রশ্ন 1 নম্বর এ প্রশ্ন তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ অনেকগুলো চয়েস বা অপশন দেওয়া থাকবে, অনেকগুলো মানে 4টে দেওয়া থাকবে, এবং এই জাতীয় 5টা প্রশ্ন থাকবে 1 নম্বরের, 1 into 5। এমসিকিউ থেকে তোমরা 5টি নম্বর ছাকা তুলে নিতে পারবে, কারণ প্যাসেজের যেখান থেকে তোমাদের তুলতে হবে সেটি পরিষ্কার সেই সেন্টেন্সটি দেওয়া থাকবে, যেই শব্দটা সেখানে ব্ল্যাঙ্ক সেটা প্যাসেজটা পড়ে তুলে নিয়ে বসিয়ে দেবে। তারপরে প্রশ্ন আসতে পারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ অপূর্ণ বাক্যগুলোকে পূর্ণ করো। অপূর্ণ বাক্যগুলোকে পূর্ণ করার সময় সবসময় কিন্তু তোমরা প্রশ্ন একেবারে তুলে প্যাসেজ থেকে পাবে না। সেই ক্ষেত্রে তোমরা একটুখানি সচেতন থেকো যে আমরা এমনভাবে উত্তরটা লিখব, অর্থাৎ বাক্যটি পূরণ করব যাতে সেটা অর্থপূর্ণ হয়, যাতে সেখানে কোনো গ্রামার বা টেন্সের ভুল না থাকে। তারপরে প্রশ্নটি এই একই রিডিং কম্প্রিহেনশন প্রোজ সেকশনে হয় সেটা কোনো চার্ট ফিলিং হতে পারে, নয় ট্রু অ্যান্ড ফলস। চার্ট ফিলিংয়ের প্রশ্নের মধ্যে অনেক রকম প্রশ্ন হতে পারে, তোমরা সেটা তোমাদের বইয়ে করেছো, অনুশীলন অনেক আছে। আর প্রশ্নের একটু ভ্যারিয়েশন বলে দিই, কজ এবং এফেক্ট, ধরো কারণ এবং ফলাফল। এবং কারণ এবং ফলাফল লিখতে গিয়ে ওই ফলাফল বা এফেক্টের কলামে বিকজ দিয়ে শুরু করতে হবে না। কেন বলো তো? ওপরে তো আমাদের এফেক্ট দিয়েই দিয়েছেন, তাই শুধু আমরা ফলাফলটুকু লিখব। আবার কারণের ক্ষেত্রেও আমরা শুধু কারণটুকুই লিখব। এখানে কিন্তু 2 নম্বর আছে, খুব সতর্কভাবে লিখবে। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু একটি বাক্য, একাধিক বাক্য নয়, একটি বাক্যতেই তোমরা কিন্তু কজ বা এফেক্ট চার্ট ফিল আপ করবে। আচ্ছা, কজ এফেক্ট ছাড়া আর কি হতে পারে? তোমাদের হতে পারে হু, হোয়াট, ওয়েন, ওয়াই দিয়ে 4টে কলাম তৈরি করে দিল। তোমাদের সেখানে একটি শব্দ বা 2টি বা একাধিক শব্দে তোমাদের সেটা ফিল আপ করতে হলো। চার্ট ফিল আপ করাটা খুব একটা কঠিন না, কারণ তোমাদের ওই ব্যাকরণের মার প্যাচে বাক্য গঠনের চিন্তায় যেতে হবে না, সেটি কিন্তু সহজেই নম্বর তুলে আনে। আচ্ছা, চার্ট ফিলিং এই গেল। তারপরে তোমাদের ট্রু অ্যান্ড ফলসে আসি। তোমাদের ট্রু অ্যান্ড ফলস নিয়ে একটুখানি কথা তোমাদের বোঝাতে হবে, যেটা খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে আমরা যখন খাতা দেখি আমাদের কাছে কিন্তু নির্দেশ আসে যে অনেকেই হয় অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতই তোমরা টি এবং এফ দুটো একসাথেই যুক্ত করে লেখো। সেইটা যদি তোমরা করো, জানবে সেখানে কোনো নম্বরই উঠে আসবে না। আমাদের সেই নির্দেশ আসে যেই ক্যান্ডিডেট টি এবং এফ দুটোই একসাথে লিখেছে তাকে কিন্তু কোনো অ্যাওয়ার্ড দেওয়া যাবে না। আর এই টি অ্যান্ড এফ এর উপরে কিন্তু তোমার ভাগ্য আছে এই প্রশ্নের উপরে। কেন বলছি? টি এফ যদি ঠিক হয় তাহলে সাপোর্টিং সেন্টেন্স ঠিক হলে পুরো নাম্বার তুমি পাবে। যদি ভুলবশত টি বা এফ ভুল হয় তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। ধরো সাপোর্টিং সেন্টেন্স ঠিক লিখেছো কিন্তু টি বা এফ ভুল লিখেছো, সেখানে কিন্তু পরীক্ষক তোমাকে নাম্বার দিতে পারছেন না। আরেকটা জিনিস এই বিষয়ে বলি, তোমরা ইনস্ট্রাকশন অর্থাৎ নিয়মাবলী, নির্দেশ ভালো করে পড়বে। টি আর এফই কিন্তু লিখতে হবে, ওখানে কিন্তু কোনো টিক মার্ক অর্থাৎ রাইট চিহ্ন বা ক্রস ভুল চিহ্ন এটা দিলে কিন্তু উত্তর দেওয়া হচ্ছে না, এবং পরীক্ষক বুঝতে পারছেন যে তুমি বোঝোনি, তুমি ইনস্ট্রাকশনটা পড়ে তুমি বুঝতে পারোনি। তাই টি এবং এফ ছাড়া অন্য কোনো উত্তর এখানে লিখবে না। একটা ছোট্ট বক্স দেয়, সেই বক্সের মধ্যে তোমরা টি আর এফই লিখবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল তোমাদের রিডিং কম্প্রিহেনশন।
তারপরে পোয়েমে আসছি। পোয়েমেও তোমাদের কোনো চিন্তা নেই, পোয়েমে 4 অর্থাৎ প্রথম 4 সেই এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর দ্বিতীয় 4 হয় একটা চার্ট দিয়ে দিল ছোট্ট করে, নয়তো দুটো প্রশ্ন 2+2, আবার ট্রু অ্যান্ড ফলসও দিতে পারে। আনসিনটা পুরোটাই 20 নম্বরের। আনসিনের বিন্যাসটা কেমন হয় জানো? 6-6-8, মানে প্রথম 6-এ তোমাদের একটুখানি যাচাই করবে চার্ট কিংবা এমসিকিউতে, পরের 6-এ তোমাদের কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস দিতে পারে, আর একদম শেষের 8-এ 4টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে। এই যে প্রশ্ন বললাম সেটাও নানান রকমভাবে এদিক ওদিক হতে পারে 1 আর 2 প্রশ্নে। এই গেল আমাদের আনসিন প্রশ্ন, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন আমাদের শেষ হলো। এবার তোমার চোখ চলে যাবে গ্রামার সেকশনে, সেকশন বি। গ্রামার সেকশনে এর আগেই আমি তোমাদের বলেছি প্রথম প্রশ্নটা তোমাদের ক্রিয়ার বিন্যাসের ওপরে, তাই সেখানে পেন্সিলটা হাতে ধরবে। তারপরের প্রশ্ন যেটা, সেটা ভয়েস চেঞ্জ। এবার ভয়েস চেঞ্জের মধ্যে আমি কিছু কিছু তুলে ধরবো তোমাদের সামনে, কিছু প্রশ্ন যেটা অনেক সময় পরীক্ষার হলে বসে তোমাদের একটু ভয় ধরিয়ে দেয়। প্রথমে আসি ভয়েস চেঞ্জের একটি প্রশ্ন, যেখানে তোমাদের নানান সেন্টেন্স টাইপ দিতে পারে। 5টি রকম সেন্টেন্স তোমরা জানো, ইম্পেরেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এইবার ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ, এইটা করতে গিয়ে কিন্তু একটু তোমরা চিন্তায় পড়তে পারো। সেই চিন্তা দূর করার কি উপায় আছে বলো তো? সহজ উপায়, অঙ্কের খেলা। হাতে পেন্সিলটা নিয়ে একটু হালকাভাবে কোনো একটা সাদা জায়গায় 3টে স্টেপে ভাগ করবে। আমি একটা উদাহরণ দিই তোমাদের। ধরো একটা প্রশ্ন তোমাদের এলো, ডিড ইউ বাই দ্য টেস্ট পেপার? তুমি কি টেস্ট পেপার কিনেছো? কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, ডিড ইউ বাই দ্য টেস্ট পেপার। আমি পারছি না, মনে হচ্ছে কি হবে, টেস্ট পেপার, ডিড, ডান, কি হবে? এই সময় খুব চটজলদি উপায় হচ্ছে 3টে স্টেপ। প্রথম স্টেপ কি করবে? এই যে প্রশ্নবোধক ফর্ম আছে সেটাকে স্টেটমেন্ট, বাক্য রূপে চেঞ্জ করবে, অর্থাৎ স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ ফর্ম করবে। ডিড ইউ বাই দ্য টেস্ট পেপার, বাই মানে কেনা, BUY। এটা কি হবে? ইউ বট দ্য টেস্ট পেপার, তুমি টেস্ট পেপারটি কিনেছিলে, BOUGHT, ইউ বট দ্য টেস্ট পেপার। এটা তোমার স্টেটমেন্ট হয়ে গেল। এইবার তো তুমি খুব আনন্দ পাবে, ওমা স্টেটমেন্ট মানেই আমি ভয়েস চেঞ্জ করতে পারবো, আমার অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে এজেন্ট, কি আনন্দ। এবার তুমি করতে পারবে। তাহলে উত্তরটা এখানে কি আসবে? দ্য টেস্ট পেপার ওয়াজ বট বাই ইউ, অর্থাৎ দ্য টেস্ট পেপার, তোমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে বিভার্ব বসলো ওয়াজ, তারপরে পার্টিসিপল বসলো বট, তারপরে এজেন্টের প্রেপোজিশন বাই, তারপরে ইউ, অর্থাৎ সাবজেক্টটা এজেন্টের জায়গায় চলে এলো। এটা কিন্তু দ্বিতীয় স্টেপ। তাহলে প্রথম স্টেপটা আমরা কি করলাম? আমরা বাক্যেতে রূপান্তর করলাম, স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেপটা কি করলাম? যে বাক্যটা হাতে পেয়েছি সেটা চটপট আমরা ওটার ভয়েস চেঞ্জ করলাম। এইবার আমাদের ফিরে যেতে হবে আসল প্রশ্ন, তাই স্টেটমেন্ট থেকে আবার আমরা ফিরে চলে যাব সেই প্রশ্নবোধক ফর্মে। তাই যেই স্টেটমেন্টটা আমরা ভয়েস চেঞ্জ করে পেলাম, এটারই আবার আমরা কোয়েশ্চেন ফর্মে যাব। তাহলে কি হবে? কি উত্তরটা পেয়েছিলাম? ইউ বট দ্য টেস্ট পেপার। এই বটটাকে আমরা চিন্তা করব এবং আমরা কি লিখব? ওয়াজ দ্য টেস্ট পেপার বট বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। এখানে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলো না, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ। তাহলে লাস্ট স্টেপটা তোমরা কি পাচ্ছ? ওয়াজ দ্য টেস্ট পেপার বট বাই ইউ। এই যে 3টে স্টেপে তোমরা ভাগ করতে পারলে সেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। সময় বোধহয় 1 মিনিট বেশি লাগবে, কিন্তু তোমরা সঠিক উত্তরটা পাবে। নইলে ওই ডিড শব্দটা নিয়ে তোমরা কিন্তু পরীক্ষার হলে খুব অসুবিধায় পড়তে পারো। ভয়েস চেঞ্জের পরে চলে যায় ন্যারেশন চেঞ্জে। ন্যারেশন চেঞ্জে আমরা গিয়ে দেখবো আরেকটা জায়গায়, ইদানিং খুব আসছে সেই প্রশ্ন, তাই তোমাদের একটু সজাগ করে দিচ্ছি। ন্যারেশন চেঞ্জে আমরা যেখানে ডাইরেক্ট স্পিচ আছে সেখানে সেই ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করে, অর্থাৎ তাকে উদ্দেশ্য করে আমাদের প্রশ্নটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে? যথা ধরো তোমাদের গল্পের থেকেই নিই, স্যামুয়েল সেড, কমা, ওপেন ইনভার্টেড কমাস, স্বামী, ওয়াই আর ইউ লেট, কোয়েশ্চেন মার্ক, ক্লোজ ইনভার্টেড কমা। কি বললাম? স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল, কমা, ওপেন ইনভার্টেড কমাস, তার মধ্যে স্বামী, অর্থাৎ স্যামুয়েল স্বামীর সাথে কথা বলছে, সে স্বামীর নামটা কিন্তু আমাদের ডাইরেক্ট স্পিচেই আছে, স্বামী, ওয়াই আর ইউ লেট। সেখানে শুধু ওয়াই আর ইউ লেট লেখা নেই,
তাহলে আমার স্বামী নামটাকে কিন্তু কাজে লাগাতে হবে, ওটাকে বাদ দিলে কিন্তু পরীক্ষক খুশি হবেন না, একদম খুশি হবেন না। তাই আমার উত্তরটা কি হবে? স্যামুয়েল অ্যাড্রেসিং স্বামী সেড ওয়াই হি ওয়াজ লেট। এই যে অ্যাড্রেসিং অমুক, অ্যাড্রেসিং দ্য লিসনার, শ্রোতাকে অ্যাড্রেস করছে, এই জিনিসটা কিন্তু তোমরা মনে রেখো। কারণ ইদানিং গত কয়েকটি বছরের প্রশ্নপত্র দেখলে তোমরা দেখবে যে ন্যারেশন চেঞ্জে অ্যাড্রেস দিয়ে প্রশ্ন আসছে। এবং তোমাদের আবার বলি, পরীক্ষকদের কাছে নির্দেশ, এই অ্যাড্রেসিং শব্দটা না লিখলে তোমরা কিন্তু কোনো নম্বরই পাবে না। তাই একটু সজাগ থেকো ছেলেমেয়েরা। আচ্ছা, এরপরে আমি তোমাদের চলে যাই ডিগ্রি চেঞ্জ। সেখানেও একটা মজার জায়গা আছে, তোমরা শুনে আনন্দ পাবে যে এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, তোমাদের একটু হাতে ধরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আর পজিটিভ থেকে সুপারলেটিভ তোমরা প্র্যাকটিস করেছো, কিন্তু যেটা বেশি আসছে ইদানিং সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট থেকে তোমাকে পজিটিভ করতে হবে, যেটা ভেরি ফিউ হয়। আবার ভেরি ফিউ দেওয়া আছে, তোমাকে বলা হবে সুপারলেটিভ করো। এই যে জিনিসটা, এই চেঞ্জটা তোমরা একটু লিখে নিও। তোমরা মনে রেখো, ওয়ান অফ দ্য মোস্ট যদি থাকে, শুধু মোস্ট না, তাহলে সেটা কিন্তু ভেরি ফিউ দিয়ে আমরা লিখব। একটা উদাহরণ দিই তোমাদের, সেটা হচ্ছে ধরো বলি, মুম্বাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটিজ ইন ইন্ডিয়া। বুঝতে পেরেছ? মুম্বাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটিজ ইন ইন্ডিয়া, অনেকগুলোর মধ্যে একটি। এবার তোমাদের বলা হলো পজিটিভ করতে। এবার যখন পজিটিভ করবে, কি করবে? ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া। ওই ভেরি ফিউটা খেয়াল রেখো, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর প্লুরাল টেন্স ব্যবহার করতে হবে, খেয়াল রেখো, আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মুম্বাই। বুঝতে পেরেছ? ভেরি ফিউ সিটিজ প্লুরাল ইন ইন্ডিয়া আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মুম্বাই। তাহলে এই যে ট্রান্সফরমেশন, এই রূপান্তরটা তোমরা দয়া করে মনে রেখো পরীক্ষার হলে যাওয়ার আগে। গ্রামারের তোমাদের শেষ একটা জিনিস না ছুঁয়ে আমি শেষ করতে পারবো না, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইন্টারচেঞ্জ, একটার থেকে আরেকটার রূপান্তর। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা না ইকুয়েশন আছে, একটা ফর্মুলা আছে, খুব সহজ, ওটা শুধু মাথায় নিয়ে যেও। আমি বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয়তো করতে হবে এবং তোমাদের সেন্টেন্সটার মধ্যে একটা বৈপরীত্য আছে। ধরো, খুব অন্ধকার চারিদিকে, আমি আমার চাবিটা খুঁজে পেলাম। ইট ওয়াজ ভেরি ডার্ক, ফুল স্টপ, আই ফাউন্ড মাই লস্ট কি। কি মানে চাবি, KEY। ইট ওয়াজ ভেরি ডার্ক, ফুল স্টপ, আই ফাউন্ড মাই লস্ট কি। আমার 1, 2, 3 আমি দেখছি বৈপরীত্য, আমি বুঝে গেলাম, কারণ আমার হাতে হাতিয়ার আছে। সিম্পল টেন্স আমাদের করতে বলেছেন, তাহলে কি করব বলো তো? চোখ বুঝে তোমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করবে। কিভাবে? ইনস্পাইট অফ এর সাথে মনে রাখতে হবে একটা ING বা একটা নাউন ব্যবহার করতে হবে। তাই ইনস্পাইট অফ বিইং ডার্ক, কমা, পাংচুয়েশনটা দেবে, কমা, আই ফাউন্ড মাই লস্ট কি। বুঝতে পারলে? এটা কি সেন্টেন্স দাঁড়ালো? এটা সিম্পল দাঁড়ালো। ইনস্পাইট অফ না দিয়ে তোমরা কি করতে পারো? তোমরা ডেসপাইট ব্যবহার করতে পারো, কিন্তু মনে রাখতে হবে কি, ডেসপাইটের সাথে কখনো অফ হয় না, শুধু ডেসপাইট। ডেসপাইট বিইং ডার্ক, কমা, আই ফাউন্ড মাই লস্ট কি। মনে থাকবে? এইবার তোমাদের বললো কমপ্লেক্স সেন্টেন্স। কি মজা! কমপ্লেক্স সেন্টেন্স কি করব? হয় দো নয়তো অল দো। তাহলে দো ইট ওয়াজ ডার্ক, আই ফাউন্ড মাই লস্ট কি। ওখানে কোনো অসুবিধে নেই, যেরকম আছে প্রশ্ন শুধু সেটা লিখে যেতে হবে, সামনে একটা দো বসিয়ে দাও বা অল দো বসিয়ে দাও। দো ইট ওয়াজ ডার্ক, অল দো ইট ওয়াজ ডার্ক, আই ফাউন্ড মাই লস্ট কি। গেল? আচ্ছা, এবার আমাদের বলেছেন কম্পাউন্ড করতে হবে। ওরে বাবা, এই তো আরও সহজ, বাট বসাবো। ইট ওয়াজ ডার্ক বাট আই ফাউন্ড মাই লস্ট কি। তাহলে কি বুঝতে পারছো? সিম্পলে ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট, কমপ্লেক্সে দো অল দো, কম্পাউন্ডে বাট। আমরা খেলে বেড়াবো, আমাদের যদি কমপ্লেক্স সেন্টেন্স দেয় আর সেখানে দেখি দো অল দো দিয়েছেন এবং আমাদের বলেছেন তোমাদের তো সিম্পল করতে হবে, একটুও ঘাবড়াবো না, আমার তো জানি কি করতে হবে, ইনস্পাইট অফ করে দেবো, তাই তো? তাই এই জিনিসটা মনে রাখবে। আর আরেকটা কি আসে খুব, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হ্যাঁ সূচক থেকে না সূচক। কি করব? ওখানে যেটা খুব কমন আসে সেটা হচ্ছে হয়তো অ্যাজ সুন অ্যাজ দিয়ে দিল।
সেটাকে আমরা কি করে চেঞ্জ করব নেতিবাচকে, সেটা নো সুনার দ্যান। ঠিক আছে, সেই জিনিসটা একটু খেয়াল রেখো। নো সুনার লিখে কনস্ট্রাকশনটা একটু মনে রাখতে হবে। নো সুনার ডিড মাই মাদার কাম কমা দ্যান আই স্টার্টেড টু স্টাডি। যেই মা ঘরে এলেন অমনি আমি পড়তে শুরু করলাম। তাহলে নো সুনারের সাথে ডিড ব্যবহার করতে পারি, আর ডিড ব্যবহার করলে ক্রিয়াপদটা তোমার প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আরেকবার বলি সেন্টেন্সটা, নো সুনার ডিড মাই মাদার কাম, ডিড ওখানে তাই কাম। ঠিক আছে, দ্যান, এই দ্যানটা কিন্তু ভুলো না, দ্যান আই স্টার্টেড টু স্টাডি, আমি আবার পড়তে শুরু করলাম। আরেকটা কি করতে পারো, নো সুনার হ্যাড, পাস পারফেক্টে চলে যেতে পারো, নো সুনার হ্যাড মাই মাদার কাম। এখানে কাম কথাটা ছেলেমেয়েরা খেয়াল রেখো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না, এটা তোমাদের পার্টিসিপল, কাম কেম কাম। ঠিক আছে, তাহলে হ্যাড যখন ব্যবহার করব তখন আমাদের ক্রিয়াপদটা কিন্তু পার্টিসিপেলে চলে যাবে। হ্যাঁ, নো সুনার হ্যাড মাই মাদার কাম দ্যান আই স্টার্টেড টু স্টাডি। এই ক্ষেত্রে কি মনে রাখতে হবে, নো সুনার ডট ডট, ওই দ্যান শব্দটা ভোলার কিন্তু উপায় নেই। ঠিক আছে, এই তোমাদের গ্রামারের কিছু প্রবলেম নিয়ে আমি আজকে বললাম। লাস্ট সেকশনটা কি আমাদের রাইটিং। রাইটিংয়ে আমি তোমাদের একটু আগেই বললাম, এবার একটু রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্ট একটু দেখে যাও। কেন, নিউজ পেপার রিপোর্টটা আমার মনে হয় কয়েক বছর ধরে আসেনি, তাই এবার কিছুটা হলেও এটা একটি সম্ভাব্য প্রশ্ন। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে তোমাদের বলি, টাইটেলটা অবশ্যই একটি নাউন ফ্রেজ করার চেষ্টা করো, যেটি 5 থেকে 6 শব্দের মধ্যেই সীমিত থাকবে। ঠিক আছে, এটা ব্লক লেটারে লিখো, আর তারপরে তোমাদের কি লিখতে হবে, কে নিউজটি লিখছেন। তোমরা বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো, বা কেবল নিজের নামটি লিখবে, কিন্তু কোথায় লিখবে, টাইটেলটা লিখলে টাইটেলের ঠিক নিচেই একটু ডান দিক করে তোমরা বাই শব্দটা শুরু করছো, বাই আ স্টাফ STAFF রিপোর্টার, বা নিজের নাম। রিপোর্টটা আমরা শুরু করব একদম বাদিক থেকে, মার্জিন থেকে, এবং মার্জিনে শুরু করব কি দিয়ে, কোথায় ঘটনাটি ঘটেছে। আমরা রিপোর্ট মানেই জানি এটা একটি অতীতের ঘটনা, হয়তো সদ্য ঘটা অতীত হতে পারে, আজকে ভোরবেলা ভোর 3টের একটি ঘটনা আমি দুপুরবেলা বসেও রিপোর্ট লিখতে পারি, বা গতকালেরও লিখতে পারি। তাই আমরা ডেটটা কিসের ডেট দেব, আমি যখন রিপোর্টটা লিখছি। আর প্লেস কি দেব, যেখানে বসে লিখছি আমি রিপোর্টটা। তাই কলকাতা কমা, তুমি ডেটটা দিলে কবের ডেট, যেদিন ঘটনাটা ঘটেছে প্রশ্নে সেই দিনটা নয়, তোমরা তার পরের দিনের ডেটটা দেবে। বেশি পরে দিও না কিন্তু, কারণ আমরা বাসি খবর একটুও পড়তে ভালোবাসি না। তাই আগের দিনের ঘটনা আর পরের দিনের ডেট রিপোর্টে। আর এবার তোমরা রিপোর্টটা লেখা শুরু করছো যখন, প্রথম সেন্টেন্স, প্রথম বাক্যতেই তোমরা কোথায় কখন ঘটনার বিবরণ দেবে। অর্থাৎ কীরকমভাবে লিখতে পারো, আ ফাস্ট মুভিং ট্রেন collided with a goods train at 3 hours in the morning near Odisha. কি করছি আমি, কি ঘটনাটা ঘটেছে, কোলাইডেড, অর্থাৎ একটি ট্রেন আরেকটি ট্রেনের সাথে ধাক্কা দিয়েছে। কখন হয়েছে, ভোর 3টের সময়। কোথায় হয়েছে, নিয়ার উড়িষ্যা। এটা কিন্তু একদম প্রথম বাক্যে লিখতে হবে। তারপরে হচ্ছে ঘটনার বিবরণ, কিভাবে হলো, কখন হলো, এবং তারপরে হচ্ছে ঘটনাটির পরে কি হলো, অর্থাৎ এফেক্ট। সেখানে অনেক কিছু হতে পারে, ক্যাজুয়ালিটি, কেউ ইনজিওর্ড হতে পারেন, আহত হতে পারেন, সেখানটায় লোকাল মিনিস্টার, লোকাল পুলিশ চলে আসতে পারেন। এই সমস্ত কিছুই তোমরা একদম শেষের দিকে দিচ্ছ। তাহলে টেন্স তোমরা কি ভেবে ফেলেছো, নিশ্চয়ই ঠিক ভেবেছো, টেন্স নিশ্চয়ই পাস্ট টেন্সে হবে, এবং পাস্ট টেন্সটা গড়িয়ে যাবে, হয় পাস্ট সিম্পল, কখনো পাস্ট পারফেক্টও হতে পারে। অনেক দূরের কারণটা দেওয়া হলো, আর কি এখন হচ্ছে, এখনও ইনজিওর্ড পার্সনদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সেটা তো পাস্ট টেন্সে লিখবে না, সেটা প্রেজেন্ট টেন্সে লিখবে। ভবিষ্যতের যদি কোনো ক্ষতিপূরণ অ্যানাউন্স করেন সরকার, তাহলে অবশ্যই সেটা তোমরা ফিউচারে লিখবে। তাই তোমরা নিজেরা কিন্তু সচেতনভাবে টেন্সের প্রয়োগ করো। ঠিক আছে, এটা হলো নিউজ পেপার রিপোর্ট। এরপরের রাইটিং স্কিলটা আমরা নোটিস নিয়ে একটু আলোচনা করি। নোটিস মানে কি, ঠিক নিউজ পেপার রিপোর্টের উল্টোটা। নিউজ পেপার রিপোর্ট হচ্ছে ঘটনাটি ঘটে গেছে, আর নোটিস মানে ঘটতে চলেছে। তাই নোটিসের সম্পূর্ণটাই কিন্তু আমাদের একটা প্ল্যানিং, আমরা প্ল্যান করব কিভাবে ঘটনাটা ঘটবে, সেটাই কিন্তু আমরা নোটিসে লিখব। তাই নোটিসটা হাতে লেখার আগে, পেনটা ছোঁয়ার আগে একটু চোখ বন্ধ করে তোমরা প্ল্যানটা কিন্তু মাথায় কষে নিও। এবার শুরু করবে কি করে, একদম উপরে নোটিস শব্দটা প্রত্যেকটা অক্ষর তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে,
এই নোটিশ শব্দটা লেখার আরও ওপরে লিখবে সংস্থাটির নাম, সেটি কোনো স্কুল হতে পারে, কোনো অফিস হতে পারে, সেই সংস্থাটির নাম লিখে নিচে নোটিশ লিখলে তার নিচে লিখছো কী বিষয়ে বা কাদের উদ্দেশ্যে নোটিশটা। এটা তোমরা একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারলে খুব ভালো হয়। তোমরা প্রথম ব্র্যাকেটে তোমরা নোটিশ কাদের উদ্দেশ্যে নোটিশটা লিখছো সেটা লিখে নিলে হয়ে গেল আমাদের ওপরের ফর্ম। এবার শুরু করার আগে কিন্তু তারিখটা তো দিতে হবে। আজকে বসে নোটিশ লিখছি, আগামী সপ্তাহে কোনো ঘটনা ঘটছে, তাহলে নোটিশের তারিখটা আজকের তারিখই হবে। ওপরে ডান দিকে অন দ্য রাইট হ্যান্ড টপ কর্নার তোমরা ডেটটা দিচ্ছ। নোটিশ এবার শুরু করছো। কিভাবে লিখতে পারো সহজভাবে? ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, HEREBY, হিয়ার বাই নোটিফাইড, FIED, দ্যাট বলে যা প্রশ্ন আছে সেটা লিখে নিলে, বা দিস ইজ টু নোটিফাই দ্যাট, দিস ইজ টু নোটিফাই, FY, দ্যাট বলে প্রশ্নের যেটা আছে সেই বিষয়টা লিখছ। এইটা হচ্ছে প্রথম বাক্য। এরপরে তোমার নিজস্ব প্ল্যানিং কাজ করবে, কি করে তুমি সেই কাজটি কিভাবে করবে, অর্থাৎ সেগুলো তুমি নোটিশে লিখছো। এই ক্ষেত্রে ছেলেমেয়েরা তোমাদের বলি খুব ভালো হয়, তোমাদেরও সহজ, পরীক্ষকদের খুব সুবিধে। তোমরা যদি বাক্যের পর বাক্য লিখে না গিয়ে এই ক্ষেত্রে একটা ছক, একটা চার্ট যদি তৈরি করতে পারো, অর্থাৎ ধরো একটা কম্পিটিশন হবে তোমাদের স্কুলে, সেখানে কম্পিটিশনে তুমি কিভাবে করছো, কোন কোন ক্লাস পার্টিসিপেট করবে, কবে নাম জমা দেবে, কোন টিচারের কাছে জমা দেবে, তাই তো, কোন সময়ে জমা দেবে, আলাদা করে কটা কলাম করে নিচ্ছ। সেখানটায় একটা কলামে লিখলে নেম অফ দ্য ক্লাস, পরের ক্লাসে পরের কলামটায় হয়তো লিখছো ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন, সাবমিশন মানে জমা দেওয়া, SUBMISSION, ডেট অফ সাবমিশন। তারপরে টিচার, নেম অফ দ্য টিচার পরের কলামে লিখছো, ঠিক আছে। তারপরের কলামে লিখতে পারো ইভেন্ট, অর্থাৎ পরপর পরপর তোমরা একটা ছক করে যদি যাও, আবার সেই বাক্য লেখা, টেন্সে ভুল হওয়া, সেই সবের কোনো চিন্তা থাকে না। এবং নোটিশটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন কি লিখতে পারো লাস্ট লাইন, I will be obliged if everyone participates in the program, বা your participation, বড় শব্দ আমি বানান বলে দিচ্ছি, your participation is solicited, solicited মানে কাম্য, ঠিক আছে। পার্টিসিপেশন বানানটা PARTICIPATION, ঠিক আছে। সলিসিটেড SOLICITED, এটা দিয়ে নোটিশটা শেষ করলে, কিন্তু এখানেই শেষ নয়, নোটিশটা কে লিখছেন তাকে কিন্তু সই করতে হবে। তাই নোটিশের নিচে ডান দিকে তোমার সাইন্ড কথাটার ছোট শর্ট ফর্ম লিখতে হবে। কি করে লিখবে? ক্যাপিটাল S আর একটা ছোট্ট D, তারপরে একটা স্ট্রোক চিহ্ন দিয়ে দেবে, SD স্ট্রোক দিয়ে তার নিচে তোমার পুরো নামটা লিখতে হবে, যিনি ওই নোটিশটা জারি করতে চলেছেন। তার পুরো নামের নিচে তার পদটাও উল্লেখ করতেই হবে, তিনি হেডমাস্টার মশাই, হেডমাস্টার, নাকি তিনি ম্যানেজার, বা তিনি একজন পাবলিশার, সেটা কিন্তু ব্র্যাকেটে লিখবে। বাঁ দিকের জায়গাটা কিন্তু ফাঁকা থাকে না নোটিশে, বাঁ দিকে তোমরা কি করবে? কাউন্টার সাইন, অর্থাৎ ধরো কোনো ক্লাস টিচার নোটিশ জারি করেছেন, ক্লাস টিচারের ওপরে তার আধিকারিক সেই স্কুলের হেডমাস্টার মশাই বা প্রধান শিক্ষিকা, তোমরা বাঁ দিকে কি করবে? কাউন্টার সাইন্ড কথাটা লিখবে। ডান দিকে কি লিখছো? সাইন্ড। বাঁ দিকে সম্পূর্ণ বানান লিখবে, COUNTERSIGNED, কাউন্টার সাইন লিখে তার নিচে সেই আধিকারিকের পুরো নাম এবং তার নিচে তার পদটা লিখবে। এই গেল নোটিশের পুরো চেহারা। একটু খুশি করার জন্য, এর জন্য কিন্তু নাম্বার নেই, কিন্তু পরীক্ষক খুশি হবেন, ওই সাইন আর কাউন্টার সাইনের মাঝখানে একটা গোল করে, প্রত্যেকটা অফিস সংস্থার একটা নিজস্ব সিল থাকে, তো সেই গোল করে ভেতরে লিখে দিলে SEAL, সিল, স্ট্যাম্প লিখো না, লিখবে সিল। এই যদি করতে পারো খুব খুশি হবেন তোমার পরীক্ষক, তোমার নোটিশটাও খুব ভালো হবে। তাই নিউজ পেপার রিপোর্ট আর নোটিশটা তোমরা ভালো করে দেখে যেও। লেটারটা তো বললামই, পার্সোনাল লেটারে দুটো টাইপ, অ্যাড্রেস লিখে যাবে। এরপরে রাইটিং স্কিলটায় আসি, প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং মানে কোনো একটি বিবরণ, একটি প্রণালী বা পদ্ধতি বুঝিয়ে দেওয়া।
এই প্রসেস রাইটিং লিখতে গেলে আমাদের পরপর পর্যায়ক্রমে লিখতে হবে একটির পর একটি ঘটনা। তাই তোমরা জানো আমরা ইংলিশে লিঙ্কার শব্দটি বলে থাকি, সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। লিঙ্কার, প্রথম লিঙ্কারটি কি লিখব? অ্যাট ফার্স্ট, তাই তো? প্রথম কিভাবে শুরু করছি, এবং তারপর প্রত্যেকটা স্টেপেই আমরা নানান লিঙ্কার ব্যবহার করতে পারি, যেরকম দেন বা আফটার দ্যাট। আফটার দ্যাট তার আরেকটা রূপ দেয়ার আফটার, আবার নেক্সট এই শব্দটাও লিখতে পারি। তাই নানান লিঙ্কার ব্যবহার করে যখন শেষ জায়গায় এলাম, শেষ স্টেপে এলাম, তখন আমরা কি লিখব? ফাইনালি বা অ্যাট লাস্ট। এতেই আমাদের প্রসেস রাইটিং শেষ হবে। কিন্তু আসল ম্যাটার কি হলো, সেখানে কিন্তু মনে রাখতে হবে প্যাসিভ ভয়েস বাধ্যতামূলক, অ্যাক্টিভ ভয়েসে লেখা চলবে না। প্যাসিভ ভয়েসে তোমরা লিখবে। এভাবে প্রসেস রাইটিংয়ে নাম্বার তোলা খুব সহজ, যদি এই দুটো জিনিস তোমরা মনে রাখো। প্রসেস রাইটিংয়ের পরে তোমাদের সামারি রাইটিং আছে, যেখানে একটা প্যাসেজ দেওয়া হয়, তার সারাংশ লেখা হয়, সেটা অর্ধেক হাফ দ্য কন্টেন্ট লিখতে হয়। সেখানে অপ্রয়োজনীয় তথ্য তোমাদের বাদ দিতে হবে, সেগুলো লিখলে চলবে না। যথা কিছু উদাহরণ যদি থাকে, এক্সাম্পল, কিছু তুলনা যদি থাকে, কম্প্যারিজন, বা কোনো বিতর্ক, কোনো আর্গুমেন্ট যদি থাকে, সেগুলো বাদ দিয়ে মূল যে ভাবটা সেটাই তোমাদের সামারিতে লিখতে হবে। আর এছাড়া তোমাদের লেটার রাইটিং, তোমাদের আগেই বললাম, বায়োগ্রাফি রাইটিং আছে, গত বছরই বায়োগ্রাফি রাইটিং এসে গেছে, তবুও তোমরা দেখে যাবে বায়োগ্রাফি রাইটিংয়ের পয়েন্ট দেওয়া থাকবে, সেটি সাজিয়ে সেই ব্যক্তির জীবনীটি তোমরা লিখবে। নিজের মতন করেও লিখতে পারো, কিন্তু মনে রাখবে যে কটি পয়েন্ট দেওয়া থাকে, ধরো গল্প লেখা, স্টোরি টেলিং, তোমরা আরও কিছু লিখতে চাইছো, নিশ্চয়ই লিখতে পারবে, কিন্তু তোমাদের নম্বর কিন্তু ধার্য করা থাকবে 1+1+1। যে কটা পয়েন্ট তোমাদের দেওয়া থাকবে, ছেলেমেয়েরা শেষ করার আগে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানাচ্ছি, রাইটিং স্কিলের প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগাবে, কারণ প্রত্যেকটা পয়েন্টের উপরে আমরা নাম্বার দিয়ে রাখি। তোমরা নিজে লিখতে পারো, কিন্তু যেটি দেওয়া আছে কোয়েশ্চেন পেপারে, একটিকেও অবজ্ঞা করার উপায় আমাদের নেই। রাইটিং স্কিল দিয়ে আমাদের প্রশ্নপত্র শেষ হলো, পুরোটাই তোমাদের সাথে একটু আলোচনা করা গেল। এইবার তোমাদের একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা এবার হয়তো ভাবছো যে গল্প কোনটা আসতে পারে, কবিতা কি আসতে পারে, এরকম করে তো বলা যায় না। তবে আমরা মনে করছি যে এই বছর তোমরা একদম প্রথম লেসন ফাদার্স হেল্প, সেটা একটু ভালো করে পড়েছে, ঠিক আছে? কবিতার থেকে, কবিতাটি শক্ত বটে, কিন্তু পড়ে গেলে কিন্তু তোমাদের খুব ভালো হবে, সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। হ্যাঁ, এই দুটো ভালো করে পড়ো। আরও ক্যাট গল্পটি আছে, খুব সুন্দর মজার, সেটা পড়ো। কবিতা ওখানে ফেবল আছে, সেটাও পড়ো। বাকি সিলেবাসে যেগুলো আছে কিছুই কিন্তু উপেক্ষা করার নয়। মনে করো না এগুলো আমার ভালো লাগে, এগুলো তোমাদেরও ভালো লাগে আমি জানি, পড়ে যেও। হ্যাঁ, এই চারটে ভালো করে মন দিয়ে পড়ো, আর অন্যগুলো একটু দেখে যেও। তোমরা খুব ভালো পরীক্ষা দিও, আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। 2024-এর মাধ্যমিক তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা খুব ভালো হোক।